আমার সাথে তো অনেক ছেলেরা পড়ে, ওদের সাথে গিয়ে করেন, আমার সাথে প্লিজ এমন করবেন না। ভালোবাসি আমি তোমাকে, তোমাকে ভালোবাসি। ওদেরকে কি ভালোবাসি যে আমি ওদের সাথে রোম্যান্স করব? দেখেন ম্যাম, এইগুলো কিন্তু পাপ। বিয়ের আগে এসব করা লাগে না। প্লিজ ম্যাম, আমাকে যেতে দেন। তাহলে চল, আমাকে বিয়ে করে নিবি। করবি আমাকে বিয়ে? কখনোই না, আমি এখনো ছোট, আর বিয়ে করলে বউকে খাওয়াবো কি? আমি তো আপু দুলাভাইয়ের ঘাড়ে বসে খাই, আমাকে তো দুলাভাই সহ্য করতে পারে না। তার উপরে আবার আপনাকে বিয়ে করলে আমাকে মেরে ফেলবে। এক কাজ কর, আমাকে বিয়ে কর। কাউকে বলবো না। তোর পড়াশোনা শেষ হলে সবাইকে জানাবো, আর তোর যত খরচ আছে সব আমি দিব। আগে আমার উপর থেকে ওঠেন আর হাত ছাড়েন। না, ছাড়বো না। আগে বল, আমার প্রস্তাবে রাজি? না বিয়ে করলে জামাই বউকে খাওয়া, আমি কেন বউয়ের টাকায় চলবো? দেখ, তুই এতিম, আর আমার বাবা মা থাকতেও আমার কেউ নেই। দুইজন ধরতে গেলে এতিম। তাহলে আমরা দুইজন কিন্তু নিজেদের কষ্ট বুঝতে পারবো। তাই আমার বিয়ে করে নেওয়া ভালো হবে। তাই আমাদের বিয়ে করে নেওয়া ভালো হবে। এক, তোর বউ থাকলেও বাইরের কোনো মেয়েদের দিকে তাকাতে হবে না। আর একটা মেয়ে পটানো কিন্তু সহজ কথা না। সেখানে আমাকে বিয়ে করলে তোর যা ইচ্ছা আমার সাথে করতে পারবি। তোর পাপ হবে না, আমারও না। আমার কথা কি বুঝতে পারছিস? হুম, কিন্তু আপু দুলাভাই জানলে তো আমাকে মেরে ফেলবে। আর আপনি তো আপুর ফ্রেন্ড, এসব জানলে অনেক রেগে যাবে। হ্যাঁ। ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। আচ্ছা, সত্যি করে বল তো, তোর কি আমাকে ভালো লাগে না? সত্যি করে বলবি। হ্যাঁ, ভালো লাগে। আপনি দেখতে অনেক সুন্দর, সব ছেলেরা আপনার জন্য দিওয়ানা। বাট আমি আপনাকে বড় আপু হিসেবে দেখেছি, কারণ আপনি আপুর ফ্রেন্ড। বিয়ের পর আমাকে বউ হিসেবে দেখবি। চল, আজকে বিয়েটা করি। সাক্ষী হিসেবে আমার দুইটা ফ্রেন্ড আর কাজিন আছে। না, আমি করব না, আমার অনেক ভয় করছে। ওকে, তাহলে আমি আমার চাহিদা মেটাবো বিয়ে ছাড়াই। আয়নের ঠোঁটে কিস করলে আয়ন যেন বরফ হয়ে গেল। আয়ন চোখ বড় বড় করে ফেলল। তিশা আয়নের শার্ট প্যান্ট খুলতে যাবে। আয়ন সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পড়ল। আমি এইসব করব না, মানে করব না। আমি জাহান নামে যেতে চাই না। তাহলে আমাকে বিয়ে কর, আর না হয় আমার সাথে এসব করা লাগবে। আর কোনোটা না মানলে আমি ভিডিওগুলো তোর বোন, বোনের জামাই, এমনকি দরকার হলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। আপনি কি আমার সাথে এমন কাজ করে ঠিক করছেন? আচ্ছা, তুই আমাকে কেন বুঝতে পারছিস না? আমি তোকে ভালোবাসি। আমি চাই তুই শুধু আমার হবি, আর কারো না। তোর কথাবার্তা, হাঁটা চলা, তো সব কিছু আমাকে মুগ্ধ করে দেয়। আমি যত তোকে দেখি ততই মন চায় সারাক্ষণ শুধু তোকে দেখি। আর আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমি আপনার জুনিয়র, আপনার ছাত্র। আপনি কিভাবে মনের ভিতরে এসব নিয়ে আসতে পারেন? আমি প্রথম প্রথম নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমি তোকে ছোট ভাই হিসেবে দেখার চেষ্টা করেছি। আমি জানি না কিভাবে তোকে আমি এত ভালোবেসে ফেলেছি। আমি সত্যিই জানি না। তোকে এক নজর না দেখলে আমার ভেতরে যেন ঝড় উঠে যায়। তুই দেখোস না, আমার কলেজ ছুটি থাকলে আমি তোদের বাসায় চলে যাই শুধুমাত্র তোকে দেখার জন্য। একটা মানুষ একজনকে এত ভালোবাসতে পারে, আমাকে তো আমার বোন মাঝে মাঝে সহ্য করতে পারে না, আর আপনি কি না আমাকে এত ভালোবাসেন? আমার কেন জানি এইসব বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস হওয়া লাগবে না, চল বিয়ে করে ফেলি। ওয়েট, আমার কাজিন ফ্রেন্ডদের বলছি। তিশা কল দিতে নিলে আয়ন আস্তে আস্তে খাট থেকে উঠে চলে যেতে নিবে। সাথে সাথে তিশা শার্ট খামচি দিয়ে ধরে রাগী লোক নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? দেখ, তুই যদি এখন এখান থেকে পালাস, আমাকে বিয়ে যদি না করস, তাহলে আমি এই ভিডিও সব পাঠিয়ে দেব। আমার কিন্তু এক সেকেন্ডও লাগবে না। প্লিজ এমন করবেন না। আমি বিয়ে করতে পারবো না, কেন বুঝতে পারছেন না? আপনি আমার বড় আপুর মতো, তার উপরে শিক্ষিকা। ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। তিশা আয়নকে ধরে রেখে ফোনে কথা বলতে লাগলো। বলা শেষ হলে আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ন কান্না করছে। তিশা আয়নকে বলল, কলেজে উঠছস, তারপর এইভাবে কান্না করতে লজ্জা করে না? তুই কি মেয়ে নাকি রে? আপনি আমাকে মেরে ফেলবেন, আমি বুঝতে পারছি। আমি কেন তোকে মারবো? আমি তো তোকে অনেক আদরে রাখবো। মেরে ফেলার জন্য এমন করছেন? আপু ভাইয়া জানলে আমাকে জীবনেও আস্ত রাখবে না, আমাকে মেরে কেটে কুচি কুচি করে ফেলবে। বললেই হলো নাকি? আমার স্বামীর উপরে হাত তুলবে, আমি তার হাত ভেঙে ফেলবো। দেখি আমার বাবুটা কান্না করে না। তিশা আয়নের চোখ মুছে দিয়ে বলল, জান, আমি রেডি হয়ে নেই।
জান দেখো তো কোন শাড়িটা পরবো। আইন কোনো কিছু না বললে তিশা লাল খয়েরি একটা শাড়ি নিয়ে পরতে যাবে। আইন লজ্জায় পিছনে ঘুরে তাকালো। তিশা শাড়ি পরে রেডি হয়ে নিল। আইনকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেল। তিশা ওর একটা ফ্রেন্ডের বাসায় আইনকে নিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, তিশা, এইটা তো তোর ফ্রেন্ডদের ভাই, এই পিচ্চিকে বিয়ে করবি? এইসব কথা রাখতো, সব রেডি তো? হ্যাঁ, সব রেডি, দুইজনেই রুমে যাও। তিশা আইনকে ধরে নিয়ে গেল। আইন বারবার আকুতি মিনতি করতে লাগলো। তিশা কোনো কথা না শুনে রুমে গিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলল। দুজনে বিয়ে পড়ানো শেষ হলে কাজীকে টাকা দিয়ে বিদায় করে দিল। রাইসা বলল, এই ছেলে 18 হয়নি, দুধের বাচ্চা, আর তাকে তুই বিয়ে করলি? আমি দুধের বাচ্চা না, 5 দিন পর 18 পড়বে আমার। তোদের ওর বয়স নিয়ে ভাবা লাগবে না। ভাই সিরিয়াসলি, তোর মাথায় সমস্যা আছে? তোর বয়স কত আর ওর কত? মাথা তোর একদম গেছে। বড় আপু জানলে কি যে হবে আল্লাহ জানে। আমি কাউকে দেখে ভয় পাইনি, আমার মন যা চাইবে আমি তাই করব। নিজেই ভেবে দেখ, সঠিক সময়ে বিয়ে হলে তোর ওর মতো একটা বাচ্চা থাকতো। আমাকে একেবারে বুড়ি বানাচ্ছিস নাকি? 27 বছর ওর, 18 পড়বে, 9 বছরের সিনিয়র। এখানে সমস্যা কোথায়? আর 1 মাস যায় পানির মতো। হ, খুব কম। কথা কম বল, থাক আমরা যাই। আর হ্যাঁ, কেউ যেন না জানে। সাবধানে থাকিস, আর দুজনকেই অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। আইনের দিকে তিশা ভুরু কোচকে তাকিয়ে বলল, এতক্ষণ ন্যাকামি করলি, আর এখন ধন্যবাদ জানাচ্ছিস? ভাইয়া অভিনন্দন জানালো, তাহলে ধন্যবাদ বলবো না? আর আপনি তো আমার বউ হয়ে গেছেন। গুড, মাথায় যেন থাকে। আর কাজী কি কি বললো মনে যেন থাকে। আচ্ছা। আইন তিশার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিশা আইন সিএনজিতে বসে আছে। আইনের দিকে তিশা কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, কাজটা কি আমি ঠিক করলাম? না ঠিক করছি। ছোট মানুষ যেভাবে বোঝানো যাবে সেভাবেই বুঝবে। আর আমি কিছু দিলে জীবনেও তো নেয় না, সেখানে এখন থেকে ওকে সাহায্য করতে পারবো। কত কিছু সহ্য করে এই বয়সে আমি ওকে আর কষ্ট পেতে দেব না। তিশা কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। বাসার সামনে গেলে আইন তিশা নেমে গেল। আইন বাসার ভিতরে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, আমি গেলাম, 8টা বেজে গেছে। একটু থামবে না? আচ্ছা যাও। না, আমার বাসায় কাজ আছে। আইন চলে গেল। তিশা দরজার সামনে দাঁড়িয়ে আইনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আইন সাইকেল নিয়ে চলে গেল। তিশা দরজা বন্ধ করে দিয়ে সোফায় ঠাস করে বসে পড়ল। তিশা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, উফ, যা হবার হবে, পরে দেখা যাবে, এত ভাবতে হবে না। তিশা কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল। এইদিকে আইন বাসে গিয়ে সাইকেল রেখে বাসার ভিতরে গেল। আতিয়া বলে ওঠে, আয়ান, তুই আর তিশা কোথায় গিয়েছিলি? আইন কথাটা শুনে ভয় পেয়ে গেল। আইন কিছু বলার আগে আতিয়ার হাজব্যান্ড আশিক বলে ওঠে, আয়ান, আমার কাজগুলো করে দে তো, অনেক চাপের ভিতরে আছি। আচ্ছা ভাইয়া, আমি ব্যাগ রেখে এসে করি। আইন রুমে গিয়ে ব্যাগ রেখে আতিয়ার রুমে গিয়ে খাটের উপর বসে কাজ করতে লাগলো। আশিক চা নিয়ে এসে বসে থেকে খেতে লাগলো আর কাজ করতে লাগলো। আশিক আয়নকে বলল, তোর জন্য একটা সুখবর আছে। কি খবর ভাইয়া? আমার কাজগুলো সব করে দিলে আমার ফোন তোকে দিয়ে দিব আগামীকাল, তাই মনোযোগ দিয়ে কাজ কর। ভুল হইলে কপালে দুঃখ আছে। আয়ন তো কথাটা শুনে খুশিতে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া, আমি সব কাজ করব, যত রাত লাগে। কিন্তু ভাইয়া, আপনি তাহলে কি চালাবেন? আমি নতুন একটা ফোন কিনছি, নিজের কাজ কর মনোযোগ দিয়ে। আর তোর পড়াশোনা কেমন চলছে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তা তুই কয়েকদিন ধরে নাকি বেশি বুঝতেছস। তিশা তোকে ফ্রিতে 3 ঘন্টা পড়ায়, সেখানে তুই এত নাটক করস কেন? কয়েকদিন ধরে নাকি যাবি না বলে তোর আপুর মাথা খাচ্ছিস। শোন, তিশা আর না পড়ালে আমি তোকে অন্য জায়গায় পড়াবো, সেইটা ভাবিস না। আমার সন্তান হবে, আমাদের বাবুর জন্য টাকা গুছানো লাগবে। আইন কিছু বলল না, চুপ করে শুধু কথাগুলো শুনল। আইন মনোযোগ দিয়ে নিজের কাজ করতে লাগলো। 11টার দিকে আইন ও দুলাভাইয়ের সাথে খেতে চলে গেল। খাওয়া শেষ হলে 3জন রুমে চলে গেল। আতিয়া চুল বিনুনি করতে লাগলো।
আয়ন আশিক নিজেদের কাজ করতে লাগলো। দুজনের কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আশিক আয়নকে বলল, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়গা। আর এই নে তোর ফোন। আর হ্যাঁ, প্রেম প্রীতি করতে যাস না, ভালোভাবে পড়াশোনা করিস। প্রেম এই বয়সে সবাই করিস, বাট পড়াশোনায় যেন ক্ষতি না হয়। আর এর ভিতরে নতুন সিম আছে। ধন্যবাদ ভাইয়া। আয়ন ধন্যবাদ দিয়ে চলে গেল। আয়ন রুমে গিয়ে আনন্দে নাচতে লাগলো। আয়ন ঘুমানো বাদ দিয়ে গেম খেলতে ব্যস্ত হয়ে গেল। সকালে ভোরে আতিয়া ডাকতে এসে দেখে আয়ন গেম খেলছে। আতিয়া রেগে বলে, আয়ান, তুই ঘুমাস নাই? সারা রাত গেম খেলছিস নাকি? আয়ন ভয়ে ভয়ে সাথে সাথে ফোনটা রেখে দিয়ে বলল, না মানে আপু, তাড়াতাড়ি ফোন চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যা। আর তিশাকে বলিস রাতে আমাদের বাসায় যেন ও তোকে পড়াই, আর খাবার খেয়ে যেন যাই। আচ্ছা। আতিয়া চলে গেল। আয়ন ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে আয়ন তিশার বাসার দিকে হাঁটা দিল। তিশার বাসার ভিতরে ঢুকে কলিং বেল দিলে অনেকক্ষণ পর তিশা দরজা খুলে দিল। আয়নকে দেখে অবাক হয়ে বলল, এত সকালে তুমি? আপু আপনাকে রাতে আমাদের বাসায় যেতে বলছে। ভেতরে এসে কথা বলো। তিশার কথা শুনে আয়ন ভিতরে গেল। ভিতরে সোফায় বসলে তিশা আয়নের সামনে বসে বলল, সারা রাত তোমার ঘুম হয়েছে? না, ঘুমাই নাই। আমার কথা ভাবছো নাকি? আমিও তোমার কথা সারা রাত ভাবছি। তোমাকে অনেক মিস করছিলাম। ও তুমিও আমাকে মিস করছো, তাই না? না, আমি তো এক পর্যন্ত ভাইয়ার অফিসের কাজ করে দিতে ব্যস্ত ছিলাম। আর ভাইয়া আমাকে তার ফোনটা দিয়েছে। সারা রাত গেম খেলছি। কি, তোমাকে ফোন দিয়েছে? হ্যাঁ, ও আপনার নাম্বার দেন, গিয়ে কল দিব। তোমার ফোনে কি টাকা আছে নাকি? তা তো জানি না, নতুন সিম, অবশ্যই এমবি টাকা থাকার কথা। আচ্ছা মিস, কল দিবনি? ওকে, চা খাবে? না, বাসায় চাই। আপুর কাজে সাহায্য করতে হবে, তারপর কলেজে যাব। আয়ন উঠে যেতে নিবে, যেই হাঁটা দিবে সাথে সাথে তিশা আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে। সামনের দিকে ঘুরিয়ে আয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল। তিশা পাগলের মতো আয়নের ঠোঁটে কিস করতে লাগলো। আয়ন প্রথমে বাধা দিতে চাইল, পরে আর বাধা না দিয়ে তিশা মাথার পিছনে ধরে নিজেও কিস করতে লাগলো। আয়নের বুকের ভিতর অন্যরকম অনুভূতি হতে লাগলো। আয়ন ঠোঁট চেড়ে তিশার গলায় কিস করতে লাগলো। তিশা ওড়না ফেলে দিয়ে কিস করতে করতে তিশাকে সোফে ফেলে দিল। তিশা উত্তেজিত হয়ে যেতে লাগলো। তিশা আয়নকে নিচে ফেলে আদর করতে শুরু করলো। আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ন তিশার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। আয়ন লজ্জায় তিশার দিকে তাকাতে পারছিল না। তিশা আয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি পিচ্ছি, মুখ তুলবেন না নাকি? আমার অনেক শরম করছে। ওলে ওলে আমার পিচ্ছি বড়টা, ওঠো, কলেজে যেতে হবে তো। আয়ন লজ্জা লজ্জা তাড়াতাড়ি ওঠে। শার্ট প্যান্ট তাড়াতাড়ি পরে নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিলে তিশা দরজার সিটকিনি লাগিয়ে রুমে চলে গেল। আয়ন সারা রাস্তা তিশার কথা ভাবতে ভাবতে বাসে চলে গেল। আতিয়া আয়নের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোর চুল এলোমেলো আর এত মুখে লজ্জার ভাব কেন? কই? কি ব্যাপার, তোর হাতে নখের দাগ কেন? মারামারি করেছিস নাকি? না মানে আপু, বিড়াল ধরতে গিয়ে এই অবস্থা। আপু আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেই, সময় হয়ে গেছে। যা। আয়ন রুমে চলে গেল। আয়ন তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে ফোন নিয়ে ব্যাগে তুলে নিয়ে বের হইল। আতিয়া বলে ওঠে, ওই খেয়ে যা। আয়ন আবার ফিরে এসে খাবার খেতে লাগলো। আয়ন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আতিয়া আয়নের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। আতিয়া বলে ওঠে, ওই আয়ান, কি হয়েছে রে? এমন মিটিমিটি একা হাসছিস কেন পাগলের মতো? কই না তো। তোর মনের ভিতর কি চলছে রে? কই কি চলছে আপু, আমি কলেজে গেলাম। ওকে, যা। আয়ন চলে গেল। আয়ন কলেজে গিয়ে সোজা ক্লাসে চলে গেল। আয়নের বন্ধুরা বলতে লাগলো, আয়ান, গতকাল আমি নোট নিতে পারি নাই, আমাকে একটু খাতাটা দে তো। গতকাল আসলি না কেন? আর বলিস না, কলেজ করে সোজা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক রাগ করছিল, অভিমান ভাঙাতে ভাঙাতে 7টা বেজে গিয়েছিল।
কি যে এক ঝামেলা না। ও আচ্ছা শোনো, আমাকে ফেসবুক অ্যাকাউন্ট সব খুলে দে। ভাইয়া আমাকে তার ফোনটা দিয়েছে। দেখ। আইন ফোন বের করলে রাকিব আইনকে সব কিছু খুলে দিতে বলল। আইন সব কিছু শিখে নিল, ওর ফ্রেন্ডদের নাম্বার দিল আর নিল। আইন ফোন দিয়ে ফ্রেন্ডদের সাথে অনেকগুলো সেলফি ওঠাতে লাগলো। বাহিরে গিয়ে আয়নকে রাকিব বেশ কিছু ছবি তুলে দিতে লাগলো। হুট করে আয়নের পিছনে তিশা দাঁড়িয়ে গেল। রাকিব মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ন ছবি দেখতে এসেছে। পিছনে তিশাকে দেখে অবাক হয়ে পিছনে ঘুরলে তিশা মুচকি হাসলে আয়ন লজ্জা পেয়ে গেল। রাকিব তিশাকে বলল, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং টু। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো। গতকাল আসো নাই কেন? কোথায় গিয়েছিলে? ইয়ে মানে ম্যাম একটু ব্যস্ত ছিলাম আর কি। আজকে এসো কিন্তু। ওকে ম্যাম। তিশা চলে যেতে নিলে আয়ন তিশাকে পেছন থেকে দেখতে লাগলো। রাকিব বলে ওঠে, তিশা ম্যাম অনেক ভালো বুঝলি, সবার সাথে কত ফ্রেন্ডলিভাবে কথা বলে। আর একটা ম্যাম খচ্চর একটা, সব সময় রাগ দেখায়, কিন্তু কোচিং খুব ভালো মানুষ। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ন আর কিছু ছবি তুলে ক্লাসে চলে গেল। ক্লাস করতে লাগলো। টিফিনের সময় সব বন্ধুরা মিলে ক্যান্টিনে চলে গেল। আয়ন ওর ফোনে গেম খেলতে লাগলো। মাসুমা খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিল দিতে গেলে ক্যান্টিনের লোকটা বলে ওঠে, তোমাকে বিল দিতে হবে না, তোমার যা লাগে নিও। মানে টাকা কেন নিবেন না? লোকটা আয়নের কথা শুনে বলে, তিশা ম্যামের সাথে কথা বলে নিও। আয়ন কথাটা শুনে বুঝতে বাকি রইল না। আয়ন ক্যান্টিন থেকে বের হয়ে সোজা তিশার রুমের সামনে গিয়ে বলল, ম্যাম আসবো। রাকিব তোরা ক্লাসে যা, আমি ম্যামের সাথে কথা বলে আসছি। তিশা অনুমতি দিলে আয়ন রুমের ভিতরে প্রবেশ করলো। তিশা বসতে ইশারা করলে আয়ন বসলো। আপনি ক্যান্টিনের ভাইয়াকে কি বলছেন? কই কি বলছি? আমার থেকে টাকা কেন নিল না? যা লাগে খেয়ে নিও, মাস শেষে আমি বিল দিয়ে দিব। কেন? আপনি আমার বিল দিবেন কেন? দেখেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এইদিকে আসো তো, গালে কি হয়েছে দেখি তো, এদিকে আসো। আয়ন কাছে গেলে তিশা গালে কিস করে মিষ্টি করে হেসে বলে, তুমি কি ভুলে গেলে তুমি হাজব্যান্ড আমার? টাকা মানে আমার টাকা, মানে তোমার টাকা। তোমাকে এসব নিয়ে ভাবা লাগবে না, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাকি সব আমি সামলিয়ে নেব। দেখেন স্বামী হিসেবে আমার আপনার প্রতি কর্তব্য আছে। আপনি স্ত্রী হয়ে কেন আমাকে টাকা দিবেন? দিলে কি সমস্যা শুনি? ওইসব নিয়ে তোমাকে এত ভাবা লাগবে না। তুমি আমার স্বামী, মানে তোমার সমস্ত দায়িত্ব আমার, তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমাকে এত কিছু ভাবা লাগবে না। আমার এইসব ভালো লাগছে না। আমাকে কি স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না নাকি? আয়ান আমাকে নিয়ে যাবে না নাকি? স্যার, ম্যামরা আসছে, বাই। আয়ন বের হয়ে গেলে তিশা নিজের কাজ করতে লাগলো। আয়ন ক্লাসে চলে গেল। ক্লাস শুরু হলে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে সবে একসাথে তিশার বাসায় চলে গেল। তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সবাইকে পড়াতে লাগলো। আয়ন তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোফার দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। রাকিব আয়নকে ধাক্কা দিয়ে বলে, এই ফোন পে কি পড়াশোনা ভুলে যাচ্ছিস নাকি? ম্যাম কি বলে শুনে। আয়ন পড়ার দিকে মনোযোগ দিল। 1 ঘন্টা সবাইকে পড়ানো শেষ হলে সবাই চলে গেল। রাকিব আয়নকে নিয়ে যেতে নিবে, সাথে সাথে তিশা বলে, আয়ান আমাকে নিয়ে যাবে না নাকি? ও হ্যাঁ দোস্ত, তোরা যা, আপু ম্যামকে আমাদের বাসায় যেতে বলছে। ওকে তাহলে থাক, আমরা গেলাম। রাকিব চলে গেল। আয়ন দরজা লাগিয়ে দিল। তিশা রুমে চলে গেলে আয়ন সোফায় বসে ফোনে গেম খেলতে লাগলো। তিশা আয়নকে ডাক দিলে আয়ন গেম খেলতে খেলতে রুমে গেল। তিশা বলে ওঠে, ওই ফোন রাখবে, সব সময় এত গেম খেলো কেন? আমার সামনে থাকলে একদম ফোন ধরবে না। তিশার কথা শুনে আয়ন ভয়ে ফোন পকেটে রেখে দিল। তিশা আয়নকে বলল, কোন 3 পিস পরবো চয়েস করে দাও। আয়ন আলমারি থেকে একটা একটা করে দিল। তিশা ওয়াশরুমে চলে গেল। আয়ন আস্তে আস্তে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হালকা ফাঁক করে দেখতে লাগলো। তিশার চোখে পড়তেই তিশা বলে ওঠে, ওই লুচ্চা, নিজের বউকে লুকিয়ে দেখার কি আছে? ভেতরে আসো। তিশার কথা শুনে আয়ন লজ্জা পেয়ে ওইখান থেকে চলে গেল। তিশা ঠিক করে হেসে দিল। 3 পিস পরে বের হয়ে আয়নকে দেখে মাথার নিচের দিকে তাকিয়ে আছে। তিশা আয়নের কাছে গিয়ে
কোলে বসতেই আয়ন অবাক হয়ে তাকালো। তিশা আয়নের চুল ঠিক করে দিতে দিতে বলল, রোম্যান্স করতে ইচ্ছে করছে নাকি? না মানে রাতে আসতে পারবে? না, তাহলে আর কি করার? আপনাকে দেখলে আমার ভিতরে কেমন যেন করে, মন খালি চায় সকালের মতো। বলতে গিয়ে থেমে গেল লজ্জায়। তিশা মুচকি হেসে ঠোঁটে আলতো করে কিস করে বলে, তাই নাকি? তো এখন যদি আমি তোমাকে আদর না করতে দেই, আমি যখন করতে চাইতাম তখন না রাগ দেখাতে, ভয় দেখাতে? সত্যি আদর করতে দিবে না? অসহায়ভাবে তাকাতেই তিশা ফিক করে হেসে আয়নের কপালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে বলে, আমার একমাত্র স্বামী, আমি কি তাকে আদর করতে না দিয়ে থাকতে পারবো নাকি? আবার কবে আদর করতে দিবেন? এখন অনেক করতে ইচ্ছে করছে। কলেজ থেকে এসে অনেক ক্লান্ত লাগছে, আর তোমার আপু যেতে বলেছে, চলো যাই। আচ্ছা চলেন। আর তোমার তো এখন স্মার্টফোন আছে, মন চাইলে রাতে ভিডিও কলে কথা বলতে পারবো। ওকে নাম্বারটা তো দাও। তোলো। আইন নাম্বার তুলতে লাগলো। নাম্বার ম্যাম লিখে সেভ করলে তিশার রাগী লুক নিয়ে তাকাতেই আইন বলল, ধুর, রাগ দেখান কেন? আপনি আমার বউ, এটা আপনার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। ম্যাম লেখা লাগবে কেন? খালি তিশা লিখতে পারো না? লাভ ইমোজি দাও। আইন তিশা লিখে লাভ ইমোজি দিয়ে দিল। তারপর দুজন বাসা থেকে বের হয়ে গেল। দুজন কথা বলতে বলতে চলে গেল। বাসে গিয়ে কলিং বেল বাজাল। আতিয়া দরজা খুলে দিল। তিশাকে দেখে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। আইন দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেল। আইন ফোনটা চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বসার ঘরে চলে গেল। তিশা আতিয়া গল্প করতে লাগলো। আইন আর চোখে তিশার হাসি মাখা মুখখানিক দেখতে লাগলো। তিশার চোখ পড়তেই আইন লজ্জে অন্যদিকে ঘুরে তাকালো। আতিয়া আইনকে বলল, আয়ন শোন, তোর ভাইয়া আসার আগে রুমটা একটু ঠিক করে আয়, আমি রান্না বসিয়ে দিব। সারাদিন অনেক কাজ করেছি, বিছানা ঠিক করার কথা মনে ছিল না। আচ্ছা যাচ্ছি। তাহলে আমি রান্নায় সাহায্য করি? আরে না, তুই বসে থাক, কাজ করা লাগবে না। সারাদিন তো কলেজেই থাকিস, আবার পোলাপাইনদের পড়াস, রেস্ট নে। একা বসে থাকতে ভালো লাগবে না, রান্নায় সাহায্য করি। তোকে কিছু করা লাগবে না, তুই আয়নের সাথে গল্প করগা। তোর দুলা ভাইয়েরও আসার সময় হয়ে গেছে। আচ্ছা, আয়নের রুমে গেলাম, ওকে তাহলে পড়াই গা। তোর ইচ্ছে। তিশা আয়নের রুমে চলে গেল। আইন আতিয়ার রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেলে আতিয়া বলে, তোর রুমে তিশা গেছে, যা পড়। আচ্ছা, তোমাকে কি রান্নায় সাহায্য করব? না, আমি পড়বো। আইন রুমে চলে গেল। রুমে গেলে তিশা আয়নের হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আয়নের উপর উঠে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আইন তিশাকে নিচে ফেলে আইন পাল্টা কিস করতে লাগলো। হঠাৎ আতিয়া রুমে ঢুকে পড়তেই দুজনের এই অবস্থায় দেখে জয় চিৎকার দিয়ে বলে ওঠে, আয়ান। আতিয়ার কণ্ঠ শুনে আয়ন তিশা চমকে ওঠে। আইন তিশার উপর থেকে উঠলে তিশা শোয়া থেকে উঠে পড়ল। আইন ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলবে, তার আগে আতিয়া রেগে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তিশা কিছু বলার আগেই আতিয়া বলে, তিশা, তুই ক্ষমা করে দে। আমার ভাই এতটা জঘন্য হয়েছে আমি ভাবতেও পারছি না। ওই নিজেকে যেমন দেখায় আসলে তেমন না। আমি তো ভেবেছিলাম আমার ভাই অন্য ছেলেদের থেকে এখনও বাচ্চাদের মতো আছে, কিন্তু ছি, তো লজ্জা করে না ম্যামের সাথে জোর করতে? আতিয়া কথাগুলো বলে রুম থেকে বের হয়ে লাঠি নিয়ে এসে আইনকে মারতে লাগলো। তিশা আতিয়াকে থামানোর চেষ্টা করতে লাগলো। আতিয়া তিশাকে বলল, তিশা, সর আমার সামনে থেকে। ওকে ছোট ভাবলে ভুল হবে। ছি, তুই এত জঘন্য কিভাবে হতে পারলি? আরে ওই আমার ফ্রেন্ড, তোর বড় বোন হয়, আর সেখানে তুই কিভাবে এসব করতে পারলি? কিভাবে ওর, ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে। আইন কান্না করতে লাগলো। আইন ভয়ে বলল, আপু, আমি আর এমন করব না, আমাকে ক্ষমা করে দাও। তোর এমন হাল করবো যে কোনো মেয়ের দিকে তাকাতেও 100 বার ভাববি। আবার মারতে যাবে। তিশা সহ্য করতে না পেরে বলল, উফ, অনেক হয়েছে, তুই থামবি? আমাদের কথা শুনবি তুই? তিশা আর কিছু বলার আগেই আইন বলে ওঠে, ম্যাম সরি, আমাকে ক্ষমা করে দেন। কলিং বেল বেজে উঠলে আতিয়া বলে, তোর দোলা ভাই মনে হয় এসেছে। যদি ওই জানে কি হবে বুঝতে পারছিস? ওর বোনেরা এখানে আসে, ওই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে।
তুই যে ওর বোনদের সাথে এমন কাজ করবি না তার কি গ্যারান্টি? দেখ আয়ান, লাস্ট বার তোকে সুযোগ দিচ্ছি, নিজের চরিত্র ঠিক করবি, নইলে কপালে দুঃখ আছে। আর তিশা, আমাকে প্লিজ ক্ষমা করে দিস। আমি ভাবতেও পারছি না আমার ভাই এমন কাজ করতে পারে। আতিয়া কথাটা বলে চলে গেল। তিশা আয়নকে টাচ করতে যাবে, আয়ন সাথে সাথে হাত সরিয়ে দিয়ে বলল, আমাকে জোর করে বিয়ে করছেন, এটা জানানোর দরকার নাই। আমার চরিত্রে দাগ লাগছে তাও ভালো। আপনার ব্যাপারে জানলে আপু অনেক কষ্ট পাবে। তার উপরে বিয়ের কথা শুনলে নিজেকে সামলাতে পারবে না, ভেঙে পড়বে। আমি চাই না এসব সম্পর্কে আপু জানুক। আমার জন্য তোমাকে মার খেতে হলো? তিশা আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের মারের জায়গাগুলোতে চুমু দিতে লাগলো। আয়ন তিশাকে সরিয়ে দিয়ে বলল, আপনি আমার রুম থেকে যান, ভাইয়া ডাকছে। আয়ন তাড়াতাড়ি করে চোখ মুছে ফুল হাতার শার্ট পরে নিল, নিজেকে স্বাভাবিক করে বাহিরে গেল। আয়নের দুলাভাই আশিক বলে ওঠে, শালাবাবু ধন্যবাদ কাজগুলো করে দেওয়ার জন্য। আমার প্রমোশন হয়েছে, এই নে মিষ্টি খা। আয়ন মুখে হাসি টেনে আশিকের হাতে মিষ্টি খেলো। আশিক আয়নের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোর গালে হাতের ছাপ, আবার কি ও কাজ করছস? তোর বোন মারছে নাকি? না, বিরক্ত হয়ে মুখে থাপ্পড় মারছিল। সিরিয়াসলি? চোখ লাল, কান্না করলে তো এমন হয় তোর। এই তুমি ওকে মারছো কেন? ও হ্যাঁ, আরেকটা সুখবর আছে। আয়ান ইন্টার পাস করলে তোকে জব নিয়ে দিব, তখন নিজের খরচ নিজে চালাতে পারবি আর পড়াশোনাও করতে পারবি। ভাইয়া এখন থেকে করতে পারবো না। পারবি, কিন্তু আমি চাচ্ছি না ইন্টার পরীক্ষা খারাপ হোক। ভাইয়া আপাতত করলাম, ইন্টার পরীক্ষার সময় কিছুদিন ছুটি নিয়ে জব করলাম। আপাতত না থাক, তোকে জব করা লাগবে না, ভালো করে পড়াশোনা কর। ভাইয়া প্লিজ, আপনি না করেন না, প্লিজ ভাইয়া একটা জব দিয়ে দেন না। আরে তিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই আতিয়া, তুমি কি রান্না করছো? বসিয়ে দিব। রান্না করা লাগবে না, আমরা সবাই রেস্টুরেন্টে যাব। তিশা অনেক তো আমাকে রাগাও, চলে আজকে ট্রিট দেব। ভাইয়া আজ ভালো লাগছে না, বাসায় যাব। কোনো কথা শুনবো না। আতিয়া রেডি হও। আয়ান তুইও যা। তুমি কি এভাবে যাবে নাকি সেজে আসবে? এইটাতে ঠিক আছে। আশিক চলে গেল রুমে। আতিয়া তিশাকে নিজের রুমে নিয়ে চলে গেল। আয়নের রুমে গিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে নিল। রেডি হয়ে ফোন পকেটে তুলে রুম থেকে বের হলে আয়নকে দেখে আশিক বলল, বসে থাক, তোর যে বোন, কত ঘন্টা যে লাগবে আল্লাহ জানে। আয়ন আশিকের সাথে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। আতিয়ার রেডি হয়ে রুম থেকে বের হলে তিশা আতিয়ার পিছন পিছন আসলে চারজন বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর একটা রিক্সা আসলে আশিক বলে ওঠে, কি করবে? তোমরা দুজনই নিচে বসো, আমরা দুজন উপরে বসি। না, আরেকটা রিক্সা আসুক। রিক্সাওয়ালা বলে ওঠে, আপা, সব রিক্সা ভরে ভরে যাচ্ছে, খালি রিক্সা পাওয়া মুশকিল। রিক্সাওয়ালার কথা শুনে আশিক বলে, কতক্ষণ অপেক্ষা করবে? চল এভাবে যাই। এমনভাবে কিভাবে যাবি? আমার জামাই না হয় আমার উপরে বসলো, তোর পাশে আয়ন কিভাবে বসবে? সমস্যা কোথায়? চল তো। আয়ন ভাইয়া ওঠেন। আতিয়া কিছু বলার আগে তিশা আশিক আয়নকে উঠতে বলল। আতিয়া উপায় না পেয়ে বসে পড়ল। আয়নের দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে থাকলে আয়ন বলে ওঠে, ভাইয়া আমি আমার সাইকেলে যাই, আপনারা তিনজন যান। সাইকেল নিয়ে যাওয়া লাগবে না। তিশা, তিশা, তোমার বসায় কি সুবিধা হচ্ছে? না ভাইয়া ঠিক আছে, আয়ন সাইকেলে যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাকো। মামা আপনি যান। রিক্সাওয়ালা যেতে লাগলো। তিশা আয়নের প্যান্ট ধরে বসে থাকলো। আতিয়া আয়নের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর পর আশিক বলে ওঠে, কি ব্যাপার, আয়ানের দিকে এভাবে বারবার তাকাচ্ছ কেন? মনে হয় আয়ানের নজর খারাপ যে তিশার দিকে বাজেভাবে তাকাবে, বাহ বাজেভাবে টাচ করবে। বড় হয়েছে, সেখানে করতে পারে। আতিয়ার কথা শুনে আশিক হাসতে লাগলো। হাসতে হাসতে বলে, তোমার ভাই এখনো অত বড় হয় নাই। তুলি ওর সাথে যেমন করছে, আয়ানের জায়গায় অন্য কোনো ছেলে হইলে কখন যে কি হইতো। তোমার ভাই এখনো বাচ্চা আছে। তুলি কি করছে মানে? এর আগে এসেছিল না তুলি?
তুলি আয়ানের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছে। আয়ানের রুমের কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়ে যা দেখি কি বলবো। মানে কি বলতে চাচ্ছ? আয়ান তুলির সাথে খারাপ কিছু করেছে নাকি? আরে দেখ, আয়ান কি করবে? ওই তো কান্না করে অবস্থা খারাপ। ওই আবার কি করবে? তোমার ভাই এখনো অনেক ছোট, বড় হোক, সব কিছু বুঝতে শিখুক। ও বড় কম হয়েছে নাকি? হাইট হয়েছে, বাট মনের দিক দিয়ে বাচ্চা আছে। রাগ উঠলে বকা দেয় ঠিক, পরে শালাবাবুটার জন্য খারাপ লাগে। ওই তো আমাদের সন্তানের মতো। আশিকের মুখে কথা শুনে আয়ন চোখের পানি ধরে রাখতে পারল না। আশিককে জড়িয়ে ধরে আশিক বলে, কিরে কান্না করছিস কেন? আরে ভাই, আমরা বকা দিব, আবার আমরা তো ভালোবাসবো, তাই না? ভাইয়া আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাকে সব সময় ভুল বুঝেছি। মনে মনে গালি দিতি নাকি? না। তাহলে? খারাপ লাগতো। এত মাথায় তুলো না, সব মুখোশধারী। কার মনে কি আছে কেউ জানে না। কি বলো? কিছু না। গল্প করতে করতে রেস্তোরাঁর সামনে গিয়ে নামলো। আশিক ভাড়া দিয়ে রেস্তোরাঁর ভিতর গেল। 4 জন অর্ডার দিল। আতিয়া আয়নের দিকে তাকালে রাগী শরীর জ্বলতে লাগলো। আয়ন নিচের দিকে তাকিয়ে থাকলো। তিশা আতিয়ার হাতে হাত রাখলে আতিয়া চোখ সরিয়ে নিল। খাবার দিয়ে গেলে সবাই খেতে লাগলো। খাওয়া শেষ হলে ঘুরতে লাগলো। 12টার দিকে 4 জন হেঁটে যেতে লাগলো। কোনো গাড়ি না পেয়ে আতিয়ার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। আশিক আতিয়াকে কোলে তুলে হাঁটতে লাগলো। তিশা বলে ওঠে, সামনে একটু বসবো, পায়ের অবস্থা খারাপ। 4 জন সামনে কিছুক্ষণ বসে থেকে হাঁটা দিল। বাসার সামনে গেলে আশিক বলে, এখানে থাকবে তিশা নাকি বাসায় যাবে? বাসায় যাব ভাইয়া। আসি, চলো তিশাকে রেখে আসি। আয়ান রেখে আসবেনি, তোমার তো পা ব্যথা করছে। এখন ঠিক আছে, চলো। ভাইয়া অনেকক্ষণ তোকে কোলে নিয়ে হেঁটেছে, তোরা যা। আয়ান আমাকে রেখে আসতে পারবে? আমার কথাগুলো যেন মনে থাকে। ঠিক আছে আপু, সাইকেল নিয়ে যাই, ওনার তো পা ব্যথা করছে। সাবধানে যাবে। রাগী লোক নিয়ে কথাগুলো বলে ভিতরে গেল। আয়ন সাইকেল বের করে নিয়ে আসলো। তিশাকে সামনে বসিয়ে দিল। তিশা আয়নকে জড়িয়ে ধরে যেতে লাগলো। তিশার চোখের পানিতে আয়নের সাথে ভিজে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, কান্না করছেন কেন? আপনার কোনো দোষ নাই তো। আমার জন্য তোমাকে আত্মীয়ের সামনে খারাপ হইতে হইল, আমার জন্য তোমাকে এতগুলো মার খেতে হইল। আরে ধ্যাত, মার খাওয়ার অভ্যাস আছে আমার। আমি আপনার উপরে না রাগ করছি আর না অভিমান করছি। কান্না করেন না তো। আপনি কান্না করলে আমার খারাপ লাগছে কিন্তু। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এমন কিছু চাই নাই। আমি ভেবেছিলাম তুমি যেন ভালো থাকো। আমি ভালোই আছি, এত কান্না করো না তো। আয়ন তিশার কপালে চুমু দিয়ে সাইকেল চালিয়ে চলে গেল। তিশার বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, যাও আর কান্না করো না, আমি একদম ঠিক আছি। ভেতরে আসো। না যাও। আয়ন কথাটা বলে চলে গেল। তিশা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ন বাসে চলে গেল। বাসে গিয়ে সাইকেল রেখে রুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলো সারা শরীর ব্যথায় জ্বর চলে এসেছে। আয়ন অনেক কষ্টে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে বাসে এসে রুমে গিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে আয়ন রান্নাঘরে গিয়ে বলল, আপু সাহায্য করবো কি? লাগবে না। আপু তোমার পায়ে তো ব্যথা করছে, তুমি যাও, আমি রান্না করি। যা, আমার চোখের সামনে থেকে যা। তোকে দেখলে আমার ঘৃণায় শরীর ঘিন ঘিন করে। ওকে আপু, তোমাকে আমার মুখ দেখা লাগবে না। আয়ন কথাটা বলে বের হয়ে গেল। আয়ন রুমে গিয়ে বসে থাকলো। কলেজের সময় হলে আয়ন ব্যাগ নিয়ে বের হতে নিবে, তখন আশিক বলে ওঠে, কিরে আয়ান, খাবার না খেয়ে যাচ্ছিস কেন? ভাইয়া সময় নেই, আপনি খান। আয়ন কথাটা বলে চলে গেল। আয়ন সাইকেল নিয়ে সোজা কলেজে চলে গেল। আয়ন রাকিবের সাথে ছাদে গিয়ে বসে থেকে কথা বলতে লাগলো। আয়ন বলে ওঠে, রাকিব তোমার চাচ্চু তো কাজের লোক খুঁজছে। আমি চাচ্ছিলাম কাজটাই আমি করব, আর থাকা খাওয়া তো ফ্রি, তাই না? মাথা ঠিক আছে, আপু জানলে তোর কানের নিচে একটা দিবি। কিছু বলবে না, তুই কাজটা আমাকে দিতে পারবি কি না বল। পাগল হয়েছিস নাকি? আমার কথা কি বুঝোস না? আমি পাগল হই নাই, আমার থাকার একটা স্থান আর এক কাজ দরকার। কতদিন বোনের ঘাড়ে বসে খাবো? নিজের তো একটা আত্মসম্মান আছে, তাই না? আচ্ছা, তুই আগে দুলাভাই আপুর থেকে অনুমতি নে। আর আমার চাচ্চু গুলশানে থাকে, ওইখান থেকে কলেজ করবি কিভাবে?
কলেজ করা লাগবে না, পরীক্ষার সময় শুধু এসে পরীক্ষা দিব। ওকে, যা ভালো লাগে। আয়ন রাকিব দুজন কথা বলে নিচে চলে গেল। আয়ন রাকিব মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। টিফিনের সময় আয়ন বের না হয়ে পড়তে লাগলো। রাকিব আয়নের হাত ধরে টানতে গিয়ে অবাক হয়ে আয়নের কপালে হাত দিয়ে বলে, দোস্ত, তোর না জ্বরে শরীর পুড়ে যাচ্ছে? তুই আমাকে একবার বললি না তোর জ্বর এসেছে? চল আমার সাথে। কিছু হয় নাই, একটু শরীর গরম হয়েছে। তুই যা, আমার খেতে ইচ্ছে করছে না। আমাকে বিরক্ত করিস না তো। রাকিব জোর করতে লাগলো। আইন রেগে গেলে রাকিব চলে গেল। আইন ক্লাসের ভিতরে একা বসে থেকে পড়তে লাগলো। সবাই টিফিন শেষে ক্লাসে আসলে চমকে গেল। রাকিব দৌড়ে গিয়ে আইনকে সিটের নিচ থেকে তুলে আইনের মাথা দিয়ে রক্ত পড়ছে। রাকিব আইনের মাথা চেপে ধরে আইনকে ডাকতে লাগলো। আয়ান, এই আয়ান। তিশা আইনদের ক্লাস থাকে। ক্লাসের ভিতর ঢুকে সবাইকে এক জায়গায় জড়ো হয়ে অবাক হয়ে বলল, কি হচ্ছে এখানে? সবাই পিছনে ঘুরে তাকালে রাকিব আর ওর কয়েকজন বন্ধুরা মিলে আয়নকে কোলে করে নিয়ে পড়ল। ম্যাম, আয়ান কথা বলছে না, মাথা দিয়ে রক্ত ঝরছে। তিশা যেন থমকে গেল। তিশা দৌড়ে এসে আয়নকে ধরে সিটের উপর বসে আয়নকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ওনার আঁচল ছিঁড়ে আয়নের মাথায় বেঁধে দিল। তিশা সামনের ব্যাগ থেকে পানির বোতলটা নিয়ে আয়নের মুখে ছিটিয়ে দিতে লাগলো। আয়নের জ্ঞান ফেলে আস্তে আস্তে চোখ খুলে তিশাকে দেখে সাথে সাথে উঠতে গেলে আয়ন মাথা ব্যথায় আবার বসে পড়ল। তিশা আয়নকে বলল, তোমার শরীরে জ্বর, আমাকে একবার কেন বলো নাই? ম্যাম, তেমন কিছু না, ছাড়েন, সবাই তাকিয়ে আছে। তাকিয়ে আছে থাক, আমার কি তাতে? তোর যে জ্বর, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? একটু তো জ্বর বেশি তো, আর না, ছাড়েন তো, আমি ঠিক আছি। রাকিব, সবুজ, তোমরা আয়ানকে নিয়ে বাসায় দিয়ে আসতো। কোথাও যাব না, ক্লাস করতে এসেছি, ক্লাস করব। শালা, তুই যে অজ্ঞান হয়ে পড়েছিলি, মাথা কেটে পর্যন্ত গেছে, থাপ্পড় মেরে ঘুরিয়ে দিব। ম্যাম, আমার মনে হয় না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছি। কি, তুমি কিছু খাও নাই? খাইছি। মিথ্যা কথা, ওই আমাদের সাথে যায় নাই, আমরা এত টানলাম শুনলো না। আয়ান, চল, আগে কিছু খেয়ে নিবি। রাগ তুলিস না, কিছু খাবো না, ক্ষুধা নাই। তিশা ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে রাকিবকে দিয়ে বলে, ওকে নিয়ে যাও, না যাইতে চাইলে টেনে নিয়ে যাও। ম্যাম, লাগবে না টাকা, আমরা নিয়ে যাচ্ছি। রাকিব আইনকে টেনে নিয়ে গেল। আইনের রাগ হতে লাগলো। রাকিব আর কয়েকজন ফ্রেন্ডদের সাথে পেরে না উঠে আইন উপায় না পেয়ে চলে গেল। সামনের রেস্তোরাঁয় গিয়ে আইনকে জোর করে খাবার খাওয়াই দিল। খাবার খাওয়া শেষ করে হসপিটালে নিয়ে গেল, মাথায় ব্যান্ডেজ করে দিল। আইনকে ধরে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আইন আস্তে আস্তে বাসার ভিতর ঢুকলো। আতিয়া কিছু বলার আগে আইন তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। আতিয়া রেগে বলে, কোন মেয়ের সাথে নোংরামি করতে গিয়েছিলি যে মাথা ফাটিয়ে দিয়েছে? আইন কোনো কথা না বলে রুমে চলে গেল। দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে পড়ল। আইনের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আইন অনেকক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। 8টার দিকে আইনের দরজায় জোরে জোরে নক করার শব্দ হলে আইন মাথা তুলতে পারছে না। আইন অনেক কষ্টে উঠে দরজা খুলে দিলে আতিয়া গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কলার ধরে বলল, এতক্ষণ রুমে কি করলি? কখন থেকে ডাকছি, কানে যাচ্ছে না? এতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তোর কোনো খেয়াল আছে? আয়ান, তোর বোনের মাথা একটু গরম, তোকে বোকা দিয়েছে, তাই বলে তুই এমন করবি? কান্না করতে করতে ওর কী অবস্থা দেখ। আর তোর মাথায় কি হয়েছে? কিছু না ভাইয়া, ঘুমিয়ে গেছিলাম তাই বুঝতে পারি নাই। আপু, আই এম সরি। এ কি, তোর শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। সামান্য শরীর গরম হয়েছে। এটা সামান্য শরীর গরম বলে? জ্বরে পড়ে যাচ্ছে আর আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? তুমি তো বললে আমি যেন তোমার সামনে না যাই, তোমাকে আমার এই মুখ না দেখাই। রাগের মাথায় বলছি, তাই বলে আমাকে জানাবি না? চল রুমে। আতিয়া আয়নকে খাটে শুয়ে দিয়ে ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে এসে আয়নের মাথায় দিতে লাগলো। পানি ঢালা শেষ করে ভালোভাবে চুল মুছে দিল। আয়নের জন্য খাবার নিয়ে আসতে গেল। আশিক নিজের রুমে চলে গেল। আয়নের ফোনের ভিতর ফোন বাজার শব্দ শুনে আয়ন আস্তে আস্তে উঠে ফোনটা হাতে নিয়ে চমকে গেল। তিশা অনেকগুলো SMS করেছে, কল দিয়েছে। ভয়েস শুনে আয়ন থমকে গেল। আয়ন তাড়াতাড়ি করে তিশাকে কল দিল। তিশার সাথে সাথেই কল রিসিভ করে কান্না করে
বলল, আয়ান, তুমি আমার ফোন কেন ধরছো না? আয়ান, তুমি ঠিক আছো? এই পাগলি এভাবে কান্না কেন করছো? আসলে আমি ঘুমিয়ে গেছিলাম, আমার ব্যাগের ভিতরে ফোন ছিল, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না তো। আচ্ছা যান, রাখছি, আপু আসছে। আয়ন কথাটা বলে ফোন কেটে দিয়ে খাটে বসলো। আতিয়া খাবার মেডিসিন নিয়ে ঢুকলো, আয়নকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ করে আয়নকে মেডিসিন খাওয়াই দিয়ে বলে, রেস্ট নে রেস্ট নে। আর ভাই প্লিজ আমার রাগ ওঠার মতো কোনো কাজ করিস না। তুই বল, তোকে মেরে কি আমার ভালো লাগে? কেন এমন করিস তুই? তুই ভালোভাবে পড়াশুনো কর। একটা কিছু যখন করবি তোকে আমি বিয়ে করিয়ে দিব। এমন কাজ করতে হয় না। তোকে ছোট থেকে এত কিছু শেখালাম, তারপর তুই এসব ভিতরে কিভাবে গেলি? তিশা তো তোর ম্যাম হয়, তার উপরে বড় বোনের মতো। ওই তোকে কত স্নেহ করে।